নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে তোমাদের বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিশাল ডানাওয়ালা এক থুরথুরে গরু নামক গল্পটি আলোচনা করব। গল্পটি আলোচনার পূর্বে তোমাদের নতুন পাঠ্যক্রম বিষয়ে কিছু কথা বলার প্রয়োজন। তো আমি যে অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো দিচ্ছি, তো তাতে হচ্ছে কি আমি রেগুলার রেসপন্স পাচ্ছি না অনেকের, দু একজন ছাড়া অনেকেই হচ্ছে কি অনেকেই রেসপন্স করছো না। এর প্রভাবটা আর কোথাও না পড়ুক, ইন্টারনাল মার্কসের ক্ষেত্রে পড়ুক। একটা বিষয় বলছি, ইন্টারনাল ওয়ার্কগুলো বা যে সমস্ত ক্লাস ওয়ার্কগুলো যারা ভালো করে করো তারা নিজেরাও জানো যে তাদের ইন্টারনাল মার্কস কি আসে আর তারপর তাদের টোটাল মার্কসটা কোথায় যায়। এই বছর আমি কেন তোমাদেরকেই বলছি, কারণ তোমরাই হচ্ছে 10 থেকে 11-এ উঠেছ। তো তোমরা জানো যে আমাদের স্কুলে যে বাংলা বিষয়ে যে নম্বর দেওয়া হয়েছে 99, হাইস্ট মার্কস দুজন পেয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখবে যে এরা এমনি এমনি পায় না, ঠিক আছে? অর্থাৎ রেগুলারিটি মেনটেন না করলে স্বাভাবিকভাবে কিন্তু নম্বর পাওয়া যায় না। তো এই অপ্রিয় কথাগুলি বারবার বলতেও ভালো লাগে না, কিন্তু এটা তোমাদের কাছে আমার একটা বিশেষ রকমভাবে নির্দেশ যে খুব দ্রুত তোমরা হচ্ছে স্বাভাবিকভাবে রেসপন্স শুরু করো। তো যাই হোক, তোমরা তোমাদের নতুন সিলেবাস দেখেছো এবং সেই সিলেবাসের যে পিডিএফটা তোমাদের দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে মানে আমরা আগের যে সিস্টেম ছিল তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের অনেক কটা ডাকাতের মা স্টোরিটা হয়ে গেছে, তেলেনাপোতা আবিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, একটা বিষয় বলছি যে সেটা হচ্ছে টার্ম 2-তে থাকছে, কিন্তু টার্ম 1-এর ক্ষেত্রে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে কি যে প্রোজ থেকে থাকছে হচ্ছে গ্যালিলিও এবং বিশাল ডানাওয়ালা এক থুরথুরে গরু, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তো আজকে আমি সেই একটা গল্প নিয়ে আলোচনা করছি। এই গল্পটি হচ্ছে একটি ভিন্ন ধারার গল্প। আমি কেন গল্পটি নিয়ে শুরু করবার আগে তোমাদেরকে কিছু সচেতনতামূলক কথাবার্তা বলবো। এর কারণটা হচ্ছে এখানেই যে যেভাবে হচ্ছে কি যেভাবে মানে সিলেবাস চেঞ্জ হয়েছে বা সিলেবাসের প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে, তাতে করে হচ্ছে কি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তোমরা যদি বিশেষভাবে মনোযোগী না হও তাহলে কিন্তু যে ফার্স্ট টার্মের যে 40 মার্কস সেটাও কিন্তু নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো আজকে আমি একটা ভিন্ন ধারার গল্প, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গল্পের নামটি বিশাল, তো সুতরাং হচ্ছে কি যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, ঠিক আছে? মানে একটা ফ্রেজ পাওয়া যেতে পারে, বাক্যাংশ। তো যাই হোক, আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি যদিও তোমরা ব্যক্তিগতভাবে অনেকেই পড়েছো আশা করি, কিন্তু এই গল্পটি কিন্তু প্রথাগত গল্পের মতো নয়। এর কারণটা হচ্ছে কি, এর কারণটা হচ্ছে যে গল্পের মধ্যে তোমরা দেখবে যে একজন বৃদ্ধ যার হচ্ছে কি যার ডানা রয়েছে, ঠিক আছে? তো সাধারণত হচ্ছে কি যে এই ডানা, তারপর পরী, তারপরে ধরো যে রাজকুমার, সেই রূপার কাঠি, সোনার কাঠি, এই সমস্ত যে কথাগুলো এগুলো আসলে হচ্ছে কি রূপকথার সঙ্গে জড়িত। তো এই রূপকথার সঙ্গে জড়িত গল্প আমরা ক্লাস 11-এ এসে কেন পড়ব, ঠিক আছে? অর্থাৎ আমাদের হচ্ছে কি আমাদের তো একটা ম্যাচুরিটি এসেছে, তো আমরা কেন সেই হচ্ছে ছেলেবেলার ছোট্টবেলার যদিও তোমরা মোবাইল আর ইন্টারনেট গেম খেলেই তোমাদের শৈশবটা কেটে গেছে আর কি। তো কিন্তু যে সময়টায় যে কি এই রূপকথাগুলো শুনলে স্বাভাবিকভাবে মানসিক বিস্তার এবং মনের বিস্তার, চিন্তাধারার বিস্তার ঘটে, সেই বিস্তারটা কিন্তু স্বাভাবিকভাবে মানে তোমাদের কিন্তু ঘটা খুবই কঠিন।
আমি কেন বললাম এই কথাটা হয়তো অনেকেই খারাপ লাগবে, কিন্তু যে গল্পটি আমি আজকে পড়তে যাচ্ছি সেটা সত্যি কথা বলতে মনে হয় যে 11 স্ট্যান্ডার্ডে এসে এই গল্প পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমি মনে করি আছে। কেন আছে? এর কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শিশু মন লুকিয়ে থাকে। তো সেই শিশু মনটাতে সেই মানুষটা সম্পূর্ণভাবে নিজের একাধিপত্য নিয়ে বেঁচে থাকে। তো এখানে এই যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। দেখো যে এই গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ লেখক হিসেবে অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি, এবং তার সাহিত্যকর্ম বা বলা যেতে পারে তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারার কারণে লাতিন আমেরিকার প্রতিনিধি স্থানীয় যে সমস্ত লেখকেরা রয়েছেন তাদের মধ্যে তিনি একজন, এবং বলা যায় যে 1982 সালে তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো সুতরাং বুঝতেই পারছো যে লেখার ধারা বা ব্যক্তি বা লেখক কি যে একেবারে যে সাধারণ মানের কোনো লেখক নন। 1927 খ্রিস্টাব্দে 6ই মার্চ কলম্বিয়ার আরাক্টা শহরে এই মার্কেজ জন্মগ্রহণ করেছে। তার শৈশবটা কেটে গেছে মামার বাড়িতে, এবং যে তার দাদু এবং দিদিমা যারা ছিলেন সেই দুজন, তারা তারা এক কথায় তাদের নাতিকে খুব সান্নিধ্য এবং খুব একটা স্নেহ দিয়ে বড় করেছেন, এবং সেখানে তিনি তার শৈশবের যে রূপকথার গল্প, সেই রূপকথার গল্পে নিজের মানসপট বা নিজের যে ভাবনাধারা, সেটাতে তিনি সমৃদ্ধ হয়েছে। তাদের গল্প বলার রীতি এবং বৈচিত্র্য পরবর্তীকালে তার সাহিত্য জীবনকে সমৃদ্ধ করেছে। এটা তিনি তার একটা স্মৃতিকথা বা আত্মজীবনীতে বলেছেন। এমনকি দাদু দিদার জীবন দর্শন, তার আদর্শগত যে দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক বিচক্ষণতা, সেখানেও তাকে ভীষণভাবেই একটা নতুন পথের সন্ধান দিয়েছে। 8 বছর বয়সে মাতামহের মৃত্যু হলে তার সেই জায়গা পরিত্যাগ করতে হয়, এবং শিক্ষাক্ষেত্রেও তিনি তিনি একটা বোর্ডিং স্কুলে পড়েছেন, এবং সেই স্কুলের জীবন হয়ে উঠেছিল তার কাছে একটা শাস্তির স্বরূপ। স্বাভাবিকভাবে একটা কঠোর অনুশাসন নিয়মের মধ্যে তাকে চলতে হতো। পরে তিনি আসেন যে সিপাকিরা শহরের একটা মাধ্যমিক স্কুলে। 1947 খ্রিস্টাব্দে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র পড়ার জন্য ভর্তি হয়েছেন। বলতে গেলে তার শিক্ষা জীবনটা একটা যে একটা নির্দিষ্ট ধারাবাহিকতার মধ্যে ছিল না, একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে বারংবার কেটেছে। তো যাই হোক, তো সাধারণত তার যে ভাবনাধারা, সেই ভাবনাধারার মধ্যে অনেক বিষয় রয়েছে, যেমন একটা সময় যে সাংবাদিকতার সঙ্গে নিজে যুক্ত ছিলেন। যেসব মানুষরা সাংবাদিকতার মধ্যে প্রথম জীবনটা কাটায়, তাদের জীবনে তাদের জীবনে বহু বিচিত্র অভিজ্ঞতা এসে ভিড় করে। এক কথায় বলতে গেলে যে বয়সে খুব একটা বেশি না হলেও তাদের অভিজ্ঞতার বহরটা এত বেড়ে যায় যে জীবন সম্পর্কে তাদের অভিজ্ঞতাটাই যেন একটা, সত্যি কথা বলতে, অকাল পক্বতার পর্যায়ে যেন পড়ে যায় মনে করা হয়। কিন্তু আসলে যে তারা তাই যে সাংবাদিকতার পর্বে যারা থাকে তাদের ব্যাপক অভিজ্ঞতা থাকে। তো মার্কেজের সাংবাদিক জীবনেও তেমনই কেটেছে। তো ইউনিভার্সালে তিনি প্রতিনিয়ত লিখতেন। ইউনিভার্সাল বলে একটা পত্রিকা, সেই পত্রিকায় তিনি প্রত্যেক দৈনিক সংখ্যায় তিনি লিখতেন। সরকারি রোষে এরপরে তিনি সেই কাজ ছেড়ে একটা নতুন পত্রিকা অফিসে যোগ দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে
এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে তার হচ্ছে কি যে একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে কেটেছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের প্রথম ছোট গল্প ছিল লা তেরেসের রেজিগনেশন। এলো স্পেকটেটর পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস লা মারা ওরা। অর্থাৎ কি যে যেহেতু হচ্ছে লাতিন ভাষা, তো সেই লাতিন ভাষার লেখার জন্যই তার হচ্ছে কি যে ভাষাগুলো এমন। আর মূলত হচ্ছে কি যে স্বাভাবিকভাবে তিনি হচ্ছে যে সম্মাননাগুলো লাভ করেছেন, সেগুলো আসলে 1982 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়াও দেশ বিদেশ থেকে তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। এখন কথা হচ্ছে যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের এই লেখাটা আমরা ল্যাটিন ভাষার লেখাকে এইখানে কেমন করে পেলাম। একটা কথা যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যে লেখাটি আমরা এখানে পড়ছি তা আসলে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তো সেই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ বা অনুদিত গল্প, সেই অনুদিত গল্প আমরা এখানে পড়ব। তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে বাংলা অনুবাদ সাহিত্যের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। তার যে সাহিত্যকৃতি সেটা বলা যেতে পারে যে লাতিন আমেরিকা, আফ্রিকা এবং আরবি সাহিত্য থেকে তিনি বিস্তর অনুবাদ করেছেন এবং নাটকের অনুবাদ করেছেন। এবং তার অনুবাদের যে মূল দিকগুলো সেগুলো হচ্ছে কি যে গল্প, কবিতা, মৌলিক কবিতা এই সমস্ত। তো আমরা এখানে যে লেখাটি পড়ছি সেটা হচ্ছে কি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের Un senor mai vizio con unas alas enormes। তো এই হচ্ছে কি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যে মূল গল্পগ্রন্থ, সেই গল্পগ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। আর সেই গল্পগ্রন্থের অনুবাদটা কে করেছেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো সেই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের রিয়ালিজম ধারার অন্যতম ছোট গল্প এ ভ্যারি ওল্ড ম্যান উইথ এন্ড্রামাস উইংস এর বাংলা অনুবাদ করেছেন বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুক। তো এটা করেছেন কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প সংকলনের 13টি গল্পের মধ্যে এটা হচ্ছে কি 7 নম্বর গল্প, এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প। তো এটা হচ্ছে যে আমরা একটা অনুবাদ গল্প পড়ব। অনুবাদমূলক গল্প আটি অনুবাদককে মানবেন্দ্র অনুবাদ হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, আর উৎস গ্রন্থের নাম হচ্ছে কি এই শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প। ঠিক আছে, এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির উৎস হচ্ছে কি এই শহরে তো এবার যে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি আমরা স্বাভাবিকভাবে একটা মনোগ্রাফে আলোচনা করছি। দেখো যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটা আসলে হচ্ছে কি যে লাতিন আমেরিকার এক বিশেষ সাংস্কৃতিক প্রেক্ষাপটে লেখা, এবং গল্পটি মূলত হচ্ছে কি যে সমুদ্র তীরবর্তী গ্রামের এক মনে করো যে দরিদ্র একটি পরিবার, সেই দরিদ্র পরিবারের
যে তাদের জীবনের যে আশ্চর্যজনক অভিজ্ঞতা, সেই আশ্চর্যজনক অভিজ্ঞতার কাহিনী আমরা এখানে পড়ব। মানে কেমনভাবে পুরো গল্পটা হচ্ছে কি, আমি স্বাভাবিকভাবে এখানে তার যে সিনপসিস বা সারাংশ সেটা আলোচনা করছি। যে একটা বৃষ্টির দিন এবং বৃষ্টির তৃতীয় দিন, মানে বৃষ্টি শুরু হয়েছে 3 নম্বর দিনে, কি হলো যে সমুদ্র থেকে উঠে আসা কাঁকড়াগুলিকে সমুদ্রে ছুঁড়ে ফেলতে ব্যস্ত ছিল পেলাইও এবং যে তার স্ত্রী এলিসেন্দা। ঠিক আছে, পেলাইও এবং এলিসেন্দা গল্পের দুজন হচ্ছে কি, দুজন যে মানব চরিত্র। আমি কেন এখানে মানব চরিত্র কথাটা লিখলাম, এর কারণ হচ্ছে যে যেহেতু হচ্ছে কি একজন মানুষের ডানা দেখা যাচ্ছে, তো স্বাভাবিকভাবে সেই মানুষটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক জগতের মানুষের মতো নয়, তাই তো? তো সেই ক্ষেত্রে এই জন্য আমি এখানে মানব চরিত্র পেলাইও এলিসেন্দা। তাহলে কি আসলো যে পেলাইও আর এলিসেন্দা এই দুটো হচ্ছে এই গল্পের মানব চরিত্র। পেলাইও কি করছিল, যে কাঁকড়াগুলিকে ছুঁড়ে ফেলতে ব্যস্ত ছিল, এবং কারণ কাঁকড়াগুলি বাড়িতে উৎপাত করছিল এবং সেগুলি মরে গিয়ে দুর্গন্ধে ভরিয়ে দিয়েছিল বাড়িটা। পেলাইও আর এলিসেন্দা ভেবেছিল মরা কাঁকড়ার দুর্গন্ধের কারণেই তাদের বাচ্চাটার জ্বর এসেছে, অর্থাৎ যে তাদের একটি বাচ্চা রয়েছে, তো সেই শিশু সন্তানটি কি হয়েছে, জ্বর হয়েছে। আর তারা মনে করছে এই জ্বরের মূল কারণটা হচ্ছে কি, এই জ্বরের মূল কারণ হচ্ছে তাদের সেই মানে সমুদ্র তীরবর্তী কাঁকড়া পচে গিয়ে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে, তো সেই দুর্গন্ধ। কাঁকড়া সাফ করতে গিয়ে পেলাইও দেখতে পায় উঠোনের পেছন কোণায় একটি অদ্ভুত দর্শন বিশাল ডানাওয়ালা জীর্ণ শীর্ণ থুরথুরে বুড়ো নড়াচড়া করছে। তার মানে কাঁকড়া সরানোর কাজটা করতে করতেই তারা হঠাৎ দেখতে পায় কি, যে এক বৃদ্ধ, সে কি, তার কি রয়েছে, তার রয়েছে ডানা, আর সে হচ্ছে সেই ডানা দিয়ে কি করছে, সেই ডানাগুলোকে ঝাপটাচ্ছে। এরপর জীর্ণ শীর্ণ তুরতুরে বুড়ো নাড়াচাড়া করছে, পরনে তার ন্যাকড়া কুড়ুনির পোশাক, ঝড় বৃষ্টিতে তার চেহারা ঝোড়ো কাকের মতো হয়ে গিয়েছে, পিঠে তার দেবদূতের মতো অতিকায় ডানা। দেবদূত তো সাধারণত হচ্ছে কি আমরা এই সমস্ত জানি আর কি, যে পঙ্খিরাজ ঘোড়ার কথা, যে এই ঘোড়ার মধ্যেও হচ্ছে ডানা থাকে, পেগাসাস বলা হয়। তো এরকম হচ্ছে কি, যে তেমন হচ্ছে যে পরীর হচ্ছে ডানা থাকে, অ্যাঞ্জেল, তো সেক্ষেত্রে তাদের হচ্ছে কি ডানা থাকবে। এটা হচ্ছে কি এক কথায় রূপকথার গল্পের মতো মনে হচ্ছে আমাদের। এরপর যে ন্যাকড়া কুড়ুনির পোশাক, ঝড় বৃষ্টিতে তার চেহারা ঝোড়ো কাকের মতো হয়ে গিয়েছে, পিঠে তার দেবদূতের মতো অতিকায় ডানা। অদ্ভুত দর্শন জীবের কথা ছড়িয়ে পড়ায় পরের দিনই তাকে দেখতে পেলাইওর বাড়িতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন মতামত দিতে লাগলো, মানে এক একজন মানুষ এক একজন মন্তব্য করছে সেই যে ডানাওয়ালা বৃদ্ধকে নিয়ে। ডানাওয়ালা বুড়োকে কাদা থেকে হিঁচড়ে টেনে এনে পেলাইওর বাড়ির মুরগির খাঁচায় বন্ধ করে রাখা হলো। তার মানে সেই হচ্ছে কি, বৃদ্ধকে পেলাইওর বাড়িতে কি ছিল, একটা বড় খাঁচা ছিল, মুরগির খাঁচা, তো সেই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তাকে দেখতে আসা মানুষজনের অভিমত হলো এ নিশ্চয় কোনো দেবদূত হবে, অর্থাৎ কি সবাই মনে করছে যে এটা স্বাভাবিক কোনো মানুষ নয়, এ কোনো হচ্ছে দেবতার কোনো হচ্ছে যে বার্তাবাহক। কথাটি স্থানীয় পাদ্রে গোনাসাগার কানে গেল। তিনি সকাল 7টায় পুরো ব্যাপারটি জানার জন্য চলে এলেন। গোনাসাগা এমন ঘটনা চাক্ষুষ করে স্তম্ভিত হলেও পরে নিজেকে সামলে নিয়ে দেবদূতকে সরেজমিনে পরীক্ষা করার জন্য খাঁচা ঢোকায়। লাতিন ভাষায়
তাকে সুপ্রভাত জানিয়ে কোনো উত্তর পেলেন না। দেবদূত লাতিন বুঝতে না পারায় এবং তার দেহে প্রাকৃতিক দুর্যোগের গন্ধ পাওয়ায় তিনি সন্দেহ প্রকাশ করলেন। মানে দেবদূতকে দেখে পাদ্রী গোনাসাগা মনে করেছে যে কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি হতে পারে বা কোনো একটা প্রাকৃতিক কোনো দুর্যোগ হতে পারে, সেই দুর্যোগের মানে বার্তাবাহক হচ্ছে এই ডানাওয়ালা বৃদ্ধ। এটা কে মনে করছে? পাদ্রী গোনাসাগা মনে করছে। তাই কোনো অভিমত না দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁধে দায়িত্ব সঁপে দিয়ে কৌতূহলী জনতাকে সাবধান করে বললেন, এ ফেরেববাজ শয়তান যে কোনো ছলনায় অসাবধানী মানুষের ক্ষতি করতে পারে। তো পাদ্রী গোনাসাগা এইভাবে সেই ডানাওয়ালা বৃদ্ধকে নিয়ে একটা হচ্ছে কি একটা মানে কুসংস্কার বা একটা হচ্ছে মানুষের মধ্যে একটা রিউমার্স বা গুজব ছড়িয়ে দিলেন। খবর ছড়িয়ে পড়তে পাদ্রী গোনাসাগা সাবধান বাণীকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ পেলাইওর বাড়িতে ভিড় জমাতে শুরু। সাধারণত আমাদের হচ্ছে কি আমাদের মনের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আমরা যে জায়গাতে হচ্ছে মানুষ বলবে যে ওখানে যাবেন না, আমরা সেই জায়গাতে বেশি করে যাব। যে কাজটা করতে বারণ করা হবে সেই কাজটা আমরা বেশি করে করব, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। পাদ্রী গোনাসাগার সাবধান বাণীকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ পেলাইওর বাড়িতে ভিড় জমাতে শুরু করে। তাদের বাড়িতে যেন মেলা বসে যায়। পেলাইও দম্পতি ঠিক করলো, কি করলো? এই সুযোগে সকল দর্শনার্থীদের কাছ থেকে দর্শনী বাবদ, দর্শনী মানে টিকিট, ঠিক আছে, মানে কি মাসুল, টিকিট মাসুল বা কর হিসেবে দর্শনী বাবদ 5 সেন্ট করে নিলে তাদের সংসারের আর্থিক সংকট দূর হয়ে যাবে। তার মানে পেলাইও আর এলিসেন্দার সাংসারিক অবস্থা ভালো না। তো তারা কি করবে? তারা হচ্ছে 5 সেন্ট করে সেখান থেকে হচ্ছে যদি কি করে সেই বৃদ্ধকে দেখার জন্য মানুষের কাছ থেকে 5 সেন্ট করে কর নেয়, তাহলে তাদের সংসার একটা সচ্ছলতার মধ্যে চলে আসে। কিন্তু দর্শনার্থীদের উৎপাতে বুড়ো অতিষ্ঠ হয়ে ওঠে। মোমবাতি আর তেলের ধোঁয়ায় তার প্রাণ নষ্ট হতো, তবে সব কিছুই সে নীরবে সহ্য করে যায়। কিন্তু তাকে উত্ত্যক্ত করার জন্যে কিছু লোক গরম লোহার ছ্যাঁকা দিলে সে আর্তচিৎকার করে ওঠে, তার দুর্বোধ্য অজানা ভাষায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমন সময় একদিন ভ্রাম্যমান প্রদর্শনী সূত্রে এক অদ্ভুত দর্শন মাকড়সা রমণী উপস্থিত হয়। তার মানে যে এই গল্পের মধ্যে আবার হচ্ছে আরেক অদ্ভুত একটা বিষয়। এতক্ষণ হচ্ছে কি অদ্ভুত ছিল, ডানাওয়ালা বৃদ্ধটা এখানে অদ্ভুত, এখন হচ্ছে কি এখন আরেক হচ্ছে মাকড়সা মানবী, ঠিক আছে, মানে এক মেয়ে বা এক নারী, সে হচ্ছে কি মাকড়সার মতন দেখতে উপস্থিত হয়। সে বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে দেবতার অভিশাপে সে মাকড়সায় পরিণত হয়েছে। এই মাকড়সা মানবীকে দেখতে দর্শনী কম লাগতো। তার মানে কি? তার মানে ডানাওয়ালা বৃদ্ধ, তাহলে এখানে দেখো একটা প্রতিযোগিতার বাজার তৈরি হয়ে যাবে। কিভাবে? যে আর কি আসলো, ডানাওয়ালা বৃদ্ধর পরে সেই এক মাকড়সা রমণী, তাই তো? তো সেই এক হচ্ছে কি মাকড়সা মানবী বা মাকড়সা রমণী চলে আসলো। তো মাকড়সা মানবী আসার ফল কি হলো? তো মাকড়সা মানবী আর হচ্ছে সেই ডানাওয়ালা বৃদ্ধ, এই দুইয়ের মধ্যে একটা প্রতিযোগিতাপূর্ণ বাজার তৈরি হয়ে গেল। অর্থাৎ মাকড়সা মানবীকে দেখতে হচ্ছে কি ডানাওয়ালা বৃদ্ধকে দেখতে টাকা লাগতো হচ্ছে 5 সেন্ট, আর মাকড়সা মানবীকে দেখতে টাকা অনেক কম লাগতো, ঠিক আছে?
তো এরপরে কি হয় যে মাকড়সা মানবীকে দেখতে দর্শনই কম লাগতো। দর্শকদের এই কৌতূহল মেটাতে সে তার জীবনের করুণ অবস্থার কথা নিজের মুখে ব্যক্ত করতো। আরেকটা সুবিধা কি হলো, ডানাওয়ালা বৃদ্ধ মানুষের কথার কোনো স্বাভাবিক জবাব দিলেও হচ্ছে লাতিনে কথা বলার জন্য মানুষ সেখানে বোঝে না। আর হচ্ছে কি, আর হচ্ছে যে মাকড়সা মানবী সবার প্রশ্নের উত্তর দেয়, আর এই সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হচ্ছে কি মানুষ তার কাছে বেশি যায়, মানে মাকড়সা মানবীকে দেখতে মানুষ বেশি যায়। ঠিক আছে, তো একটা হচ্ছে কি যে প্রত্যেক ক্ষেত্রে মানে একটা প্রতিযোগিতার পর্ব তৈরি হয়ে গেল এখানে। শেষমেশ কি দাঁড়ালো, তাছাড়া দর্শকরা তার শরীরের সমস্ত অবস্থা মুখে করুণ অবস্থার কথা নিজের মুখে ব্যক্ত করত। তাছাড়া দর্শকরা তার শরীরের সমস্ত অবস্থা নিরীক্ষণ করতে পারত, অর্থাৎ দর্শকরা তাকে যেভাবে দেখতে চাইতো সেভাবেই সে তাদের কাছে সেই অবস্থাতেই তাদের মনের আশা পূরণ করত। তো সেই কারণে তার ওখানে হচ্ছে কি, তার ওখানে লোক সমাগম বেশি হতে লাগলো। এরপর কি হয়, অর্থাৎ ব্যাপারটা মানবতার এবং অন্তরঙ্গতার ও নীতিশিক্ষার সংমিশ্রণে থাকা ডানাওয়ালা বুড়োর তুলনায় মাকড়সা মানবীর জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেড়ে গেল। অর্থাৎ যেহেতু ডানাওয়ালা বৃদ্ধ কাউকে পাত্তা দেয় না, কারো কথায় হচ্ছে উত্তর দেয় না, বা উত্তর যতটা দেয় মানুষ বুঝতে পারে না, এরকম একটা পরিস্থিতি। আর সেই পরিস্থিতির কারণে হচ্ছে কি যে তার কাছে মানুষের গুরুত্ব কিন্তু কমে গেল, সেই অপরদিকে মাকড়সা মানবীর গুরুত্ব অনেক বেড়ে গেল। কিছুটা ভিড় কমলো বুড়োর খাঁচার চারপাশ। তা সত্ত্বেও দেবদূতের সাক্ষাতে এই দুটি আশ্চর্য অলৌকিক ঘটনা যথারীতি ঘটল। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই অবস্থার মধ্যেই হচ্ছে কি যে পর্ব শুরু হলো। ভিড় কমলেও পেলাইও ও এলিসেন্দা তাদের হচ্ছে কোনো আক্ষেপ ছিল না। কারণ কি, কারণ দর্শনী বাবু তারা এতদিন যে অর্থ উপার্জন করেছে তাতে তাদের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে, এবং সেই টাকায় তারা দোতলা বাড়ি বানিয়েছে এবং সুখে থাকার আনুষঙ্গিক আরও কিছু ব্যবস্থা করে নিয়েছে। এর মধ্যে পেলাইও দম্পতির অসুস্থ সন্তান সুস্থ হয়ে উঠেছে, হাঁটতে শিখেছে। ডানাওয়ালা বুড়ো খানিকটা সুস্থ হয়ে খাঁচার বাইরে ঘর ধরে ঘুরে বেড়াতে শুরু করেছে। বাচ্চাটির সঙ্গে তার বাৎসল্যের সম্পর্ক তৈরি হয়েছে। এভাবে কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর ডিসেম্বর মাসের গোড়ায় দেবদূতের ডানায় নতুন পালক গজাতে শুরু করে, কিন্তু সে সদা সতর্ক থাকত যাতে তার নতুন গজানো পালক কেউ দেখতে না পায়। একদিন সকালে যখন হচ্ছে কি এলিসেন্দা দুপুরের খাবার তৈরির জন্য পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল, তখন একটা ঝোড়ো হাওয়া এসে সব কিছু ওলট পালট করে দিল। এলিসেন্দা জানালা দিয়ে দেখল বিশ্রী রকমের অঙ্গভঙ্গি করে দেবদূত ওড়ার চেষ্টা করছে। অবশেষে সে সফল হলো এবং ডানাওয়ালা বুড়ো বাড়িগুলির মাথার ওপর দিয়ে উড়ে সমুদ্রের দিকচক্রবালে ক্রমশ মিলিয়ে গেল। এলিসেন্দা স্বস্তির নিঃশ্বাস পেল, কারণ দেবদূত আর তার সুখী জীবনে কোনো রকম ব্যাঘাত ঘটাবে না। তো এরকম হচ্ছে কি গল্পটার সিনপসিস বা সারাংশ। তো এই গল্পটাই রয়েছে। তো এই গল্পের এই যে একটা বিশাল ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আমাদের কাছে এখানে হচ্ছে কি একটা প্রতিযোগিতাপূর্ণ বাজার, বা এর স্বাভাবিক যে হচ্ছে কি যে চরিত্র চিত্রণ বা হচ্ছে কাহিনীর মধ্যে বিভিন্ন রকমের অবাস্তব ঘটনার উপস্থিতি, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে কিভাবে আমাদের মনকে দোলা দিচ্ছে বা আমাদের মনের ওপর কি প্রভাব ফেলছে সেই দিকটা আমাদেরকে জানতে হবে। তো আমি বিষয়টা আশা করছি যে তোমরা গল্পের মধ্যে মূল যে ভিত্তিগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছো। তো আজকের আলোচনা এখানেই থাকবে। পরবর্তী ক্লাসে আমি গল্পটি আরও অনেক বিশ্লেষণমূলক আলোচনা করব। এর কারণ হচ্ছে যেহেতু গল্পটি একটি ভিন্ন ধারার গল্প, তাই এটি আলোচনার আরও প্রয়োজন আছে।
তো আমি মনে করছি তোমরা এতটুকু পর্ব ভালো করে বুঝতে পেরেছো। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।